গুড মর্নিং ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনা মন দিয়ে করছো, তাই না? ছাত্রছাত্রীরা, আগের ভিডিওতে আমরা তোমাদের পরিবেশ পাঠ্যপুস্তক থেকে একটি পাঠ পড়েছিলাম, তাই না? পাঠটির নাম ছিল জীবন ধারণ প্রণালী। তাহলে আজ আমরা এই পাঠটির বাকি থাকা অংশগুলো পড়ব, ঠিক আছে? আগের ভিডিওগুলোতে আমরা জেনেছি কিভাবে আদিম মানুষ বসবাস করতো, ওরা কিভাবে থাকতো, কোথায় থাকতো, কী খেত, তাছাড়া ওরা কিভাবে গুহায় বিভিন্ন রং দিয়ে ছবি আঁকতো, কিভাবে ওরা কৃষিকাজ শিখলো, কিভাবে কৃষিকাজ শেখার পর ওরা স্থায়ীভাবে বসবাসও শুরু করলো। তাহলে আজ আমরা জানবো কিভাবে স্থায়ীভাবে বসবাস শুরু করার পর মানুষ পশুপালন শিখলো এবং বর্তমানের মানুষ অর্থাৎ আমরা এখন কিভাবে বসবাস করি, ঠিক আছে? তাহলে চলো দেরি না করে আমরা আজকের ভিডিও শুরু করি। তোমরা তাড়াতাড়ি তোমাদের পাঠ্যপুস্তক খোলো এবং পৃষ্ঠা নম্বর 54 বের করে ফেলো। দেখো পৃষ্ঠা নম্বর 54তে কী লেখা আছে? জীবজন্তুর সঙ্গে মানুষের সম্পর্ক আদিম যুগ থেকেই ছিল। মানুষ বন্য জীবজন্তু শিকার করে তার মাংস খেত। কখনো শিকার করতে গিয়ে জীবজন্তুর বাচ্চাদের না মেরে ভবিষ্যতে শিকার না পেলে সেগুলো খেতে পারবে বলে সঙ্গে নিয়ে আসতো। তাহলে আমরা জানি মানুষ কি করতো, ওরা শিকার করতো, শিকার করেই পশুর মাংস খেত এবং তা দিয়েই জীবন নির্বাহ করত। কিন্তু কখনো কখনো কি হতো, শিকার করতে গিয়ে যখন ওরা অধিক শিকার পেত, তাহলে সেই জীবজন্তুগুলোর বাচ্চাদের না মেরে তাদেরকে সঙ্গে নিয়ে আসতো। এবং কিসের জন্য সঙ্গে নিয়ে আসতো? কারণ ভবিষ্যতে যদি ওরা শিকার না পায়, তাহলে সেই বাচ্চাগুলো যখন বড় হবে কিছু, তখন ওদের মেরে খেয়ে নেবে। ওরা যাযাবর ছিল বলে এক স্থান থেকে অন্য স্থানে যাবার সময় তাদের সঙ্গে এই জীবজন্তুগুলো নিয়ে যেত। ওরা কী করতো? ওরা তো যাযাবর ছিল, অর্থাৎ এক স্থানে বেশি দিন থাকতো না। এক স্থানে খাবার বা পশু এগুলো শেষ হয়ে গেলে ওরা অন্য স্থানে চলে যেত। তাহলে কি করতো ওরা? তাদের সাথে সেই জীবজন্তুগুলো যেগুলো ওরা নিয়ে এসেছিল সেগুলোকেও নিয়ে যেত। কখনো ওরা জীবজন্তুগুলোর পিঠে উঠে বা বিভিন্ন বস্তু সামগ্রী ওদের পিঠে করে বহন করে নিয়ে যেত। ওরা কী করতো? কখনো কখনো ওরা সেই জীবজন্তুগুলোর পিঠে উঠে এক স্থান থেকে অন্য স্থানে যেত, বা বিভিন্ন সময় ওরা তাদের সাথে যে বস্তু সামগ্রী থাকতো সেগুলো সেই জীবজন্তুগুলোর পিঠে করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেত। তারা অভিজ্ঞতা থেকে বুঝেছিল যে মাংস ও দুধ ছাড়াও এই জীবজন্তুগুলোকে অন্য কাজেও ব্যবহার করা যায়। সেজন্য মাংস, দুধ, কৃষিকাজে সাহায্য ও বস্তু সামগ্রী বহন করার জন্য ওরা কিছু জীবজন্তু পুষেছিল। ওরা কী হলো, সময়ের সাথে সাথে ওদের যখন ওরা বুঝতে পারলো যে কেবলমাত্র মাংস এবং দুধ ছাড়াও এই জীবজন্তুগুলোর সাহায্যে ওরা অন্য কাজও করতে পারে, তখন ওরা জীবজন্তু পোষা শুরু করলো এবং জীবজন্তু দিয়ে ওরা বিভিন্ন কাজ করতো। যেমন কৃষিকাজে, এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, কৃষিকাজে জীবজন্তুর সাহায্য নিত, বা বস্তু সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ওরা জীবজন্তু সাহায্য নিত, ঠিক আছে? উদাহরণ হিসেবে গরু, ছাগল, ভেড়া, শূকর, ঘোড়া, গাধা ইত্যাদি। ওরা যখন পশুপালন শুরু করলো তখন ওরা কি কি পশু পুষেছিল? গরু, ছাগল, ভেড়া, শূকর, ঘোড়া, গাধা ইত্যাদি। শিকারের সাহায্য, ঘর পাহারা ইত্যাদি কাজের জন্য কুকুরও পুষেছিল। তাহলে ওরা কি করলো? ওরা কুকুরও পুষা শুরু করলো। কিসের জন্য? কারণ কুকুর তাদেরকে শিকারের সাহায্য করতো এবং পাহারাও দিত। এখন তোমরা বলো তো দেখি, সর্বপ্রথম মানুষ কোন জন্তু পুষেছিল? হ্যাঁ, যারা যারা বলেছ কুকুর, তারা ঠিকই বলেছ। সর্বপ্রথম মানুষ কুকুর পুষেছিল, তারপর ধীরে ধীরে অন্যান্য জীবজন্তুও পোষা শুরু করেছিল। এখন তোমাদের জন্য এখানে দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, এগুলোর উত্তর তোমরা তোমাদের খাতায় লিখবে, ঠিক আছে? যে প্রথম প্রশ্নটি হলো, আদিম মানব কী কী কাজে জীবজন্তু পুষতো, আমরা এখন পড়লাম। এবং জীবজন্তুরা কী কী কাজে ব্যবহৃত হতো এবং কী কী কাজে ব্যবহৃত হতো সেই জীবজন্তুগুলো, ঠিক আছে? আশা করি তোমরা এগুলো পারবে। তারপর দেখো, কৃষিকার্য আরম্ভ করার পর মানুষের যাযাবর জীবনের অন্ত হয়। তখন যখন কৃষিকার্য আরম্ভ হয়ে গেল, ওরা স্থায়ীভাবে বসবাস শুরু করলো।
কৃষিকার্যের জন্য মানুষ এক স্থানে স্থায়ীভাবে বসবাস করতে লাগলো। ধীরে ধীরে এভাবে দল বেঁধে স্থায়ীভাবে থাকার ফলে একটি গ্রামের সৃষ্টি হয়। তাহলে কি হলো, মানুষ কৃষিকাজ শিখে ফেললো, তারপর ওদেরকে এক স্থান থেকে অন্য স্থানে খাবারের খুঁজে যেতে হতো না, সেজন্য ওরা স্থায়ীভাবে এক স্থানেই বসবাস শুরু করলো। এবং ধীরে ধীরে যখন এক স্থানেই মানুষ বসবাস শুরু করলো, তখন কি হলো, একটি একটি গ্রামের সৃষ্টি হলো। গ্রাম আমরা বুঝি যখন অনেকগুলো পরিবার, অনেকগুলো মানুষ একসাথে একটি স্থানে থাকে এবং বিভিন্ন কাজে একজন অপরের সাহায্য করে, একজন অপরের সাথে মিলেমিশে থাকে, তখন গ্রামের সৃষ্টি হয়। অসমে মানুষ কখন থেকে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল সে বিষয়ে ইতিহাসে উল্লেখ নেই। এখন আমরা তো অসম রাজ্যে থাকি, তাই না? এখন আমাদের রাজ্যে কখন স্থায়ীভাবে মানুষ বসবাস শুরু করলো সে বিষয়ে ইতিহাসে কিন্তু উল্লেখ নেই বা পাওয়া যায় না। অসম প্রাকৃতিকভাবে সমৃদ্ধ রাজ্য। পাহাড়, মালভূমি, সমভূমি, নদ নদী, উপত্যকা, চর প্রভৃতি প্রাকৃতিক উপাদানে এই রাজ্য গঠিত। অসম প্রাকৃতিকভাবে পরিপূর্ণ বা সমৃদ্ধ রাজ্য একটি। আমাদের এখানে পাহাড় আছে, মালভূমি আছে, সমভূমি, নদ নদী, উপত্যকা, চর সব কিছুই আছে এবং প্রাকৃতিকভাবে সমৃদ্ধ একটি রাজ্য। এরকম প্রাকৃতিক ভূখণ্ড আদিমকাল থেকে মানুষ বসতির জন্য আকর্ষণ করে আসছে। এখন আমরা জানি মানুষ কোথায় বসতি স্থাপন করেছিল প্রথমে, যেখানে মাটি উর্বর, জলের ব্যবস্থা থাকে, তাছাড়া পশু এবং ওদের খাবারের ব্যবস্থাও থাকে, তাই না? তাহলে অসম তো প্রাকৃতিকভাবে খুবই সমৃদ্ধ একটি রাজ্য। সেজন্য রাজ্যের সকল অংশে আমরা কম বেশি পরিমাণে জনবসতি দেখতে পাই। আমরা রাজ্যের সকল স্থানেই জনবসতি দেখতে পাই, তাই না? বন্যাক্রান্ত নিম্ন অঞ্চল থেকে একেবারে পাহাড়ের পার্শ্ববর্তী অঞ্চল পর্যন্ত অসমের সব অঞ্চলেই মানুষের বসতি দেখা যায়। এখন নিম্ন অঞ্চলে কি হয়, নদীর পার্শ্ববর্তী অঞ্চল সবসময় বন্যায় প্লাবিত হয়ে থাকে, তাই না? এবং সেই অঞ্চল থেকে শুরু করে উঁচু পাহাড়ের অঞ্চল যেগুলো, যেমন মালভূমি বা পার্বত্য অঞ্চল যেগুলো অসমের, সেখানেও জনবসতি কিন্তু দেখা যায়। আমাদের রাজ্যে বর্তমানে প্রায় 26,000 গ্রাম আছে। দেখো আমাদের রাজ্যে কতটি গ্রাম আছে? প্রায় 26,000টি গ্রাম বর্তমানে আছে। অধিকাংশ গ্রামই ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকায় সমতল ভূমিতে অবস্থিত। এখন আমরা যদি অসমের ম্যাপ দেখি একবার, মানচিত্রটি, এই হলো অসমের মানচিত্র। এবং অসমের প্রধান দুটি নদ নদী হলো ব্রহ্মপুত্র ও বরাক। ব্রহ্মপুত্র নদ এই যে এই অঞ্চলে প্রবাহিত হয়েছে, ঠিক আছে? এবং বরাক এই অঞ্চলে এখানে প্রবাহিত হয়েছে। এখন এই যে ব্রহ্মপুত্র নদের দুই অংশ, নদীর দুই পার্শ্ববর্তী অঞ্চল, এগুলো ব্রহ্মপুত্র উপত্যকা, অর্থাৎ এগুলো সমভূমি এবং খুবই উর্বর মাটি এখানে, কারণ এগুলো ব্রহ্মপুত্র নদীর উপত্যকা। এবং বরাক নদীর এই দুই অংশ, এখানে আছে বরাক উপত্যকা, ঠিক আছে? তাহলে এই যে অধিকাংশ জনবসতি অসমের এই দুই উপত্যকাতেই আমরা দেখতে পাই, ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকা। তাছাড়া অসমের পাহাড়ি জেলা দুটি, অর্থাৎ কার্বি আংলং ও ডিমা হাসাওতেও অনেক গ্রাম আছে। অধিকাংশ গ্রাম তো এই ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকাতেই রয়েছে, তাই না? কিন্তু কিছু গ্রাম, এই যে আমাদের পাহাড়ি অঞ্চল যেগুলো, পার্বত্য অঞ্চল, এখানে কার্বি আংলং ও ডিমা হাসাও পাহাড়ি অঞ্চল, এই অঞ্চলেও অনেকগুলো গ্রাম আছে। সমভূমি, মালভূমি, পাহাড় যেখানেই অবস্থিত হোক না কেন, প্রতিটি গ্রামের বৈশিষ্ট্য নির্ভর করে তার প্রাকৃতিক অবস্থার উপর। এখন গ্রাম তো সব জায়গাতেই রয়েছে, পার্বত্য অঞ্চল, সমভূমি, মালভূমি, কিন্তু গ্রামের যে বৈশিষ্ট্য সেটি কিসের উপর নির্ভর করে? সেই স্থানের প্রাকৃতিক অবস্থার উপর। সেই স্থানের প্রাকৃতিক অবস্থা কেমন তার উপর গ্রামের বৈশিষ্ট্য
নির্ভর করে। দেখো এখন আমরা দেখব এই যে সমতল অঞ্চল, আমরা যে দেখলাম ব্রহ্মপুত্র উপত্যকা এবং বরাক উপত্যকা, এগুলো সমতল অঞ্চল অর্থাৎ সমভূমি। এবং পাহাড়ি অঞ্চল যেমন ডিমা হাসাও জেলা এবং কার্বি আংলং জেলার যে জনবসতি এবং গ্রাম, তার মধ্যে পার্থক্য কী এবং দুটি অঞ্চলের জীবন ধারণ প্রণালী কীরকম। দেখো, সমতল ভূমিতে নদ নদী, খাল বিল, পুকুর ইত্যাদি থাকে। সমতলের মাটি পলি মাটি হওয়ার জন্য কৃষির জন্য উপযোগী। সমতল ভূমিতে কি থাকে? নদ নদী থাকে, খাল বিল থাকে, পুকুর থাকে, তাহলে জলের কোনো অসুবিধে হয় না। এবং সমতলের মাটি সাধারণত পলি মাটি হয়, এবং পলি মাটি হওয়ার জন্য কি হয়? কৃষির জন্য এই মাটি খুবই উপযোগী এবং সমতল ভূমিতে কৃষিকার্য করা হয়। সমতলের গ্রামাঞ্চল, এখন দেখো সমতলের গ্রামাঞ্চল কীরকম আমরা এখন দেখব। সমতল ভূমিতে বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে। আমরা জানি আমাদের দেশ ভারতবর্ষ একটি গ্রাম প্রধান দেশ, তাই না? এবং আমাদের রাজ্য অসম তার থেকে কিছু আলাদা নয়। গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকার উপায় হলো কৃষি। এখন গ্রামের বাসিন্দাদের প্রধান জীবিকা কি? কৃষি, অর্থাৎ কৃষিকার্য করে, ওরা চাষবাস করে এবং তা থেকেই জীবিকা ওরা নির্বাহ করে। গ্রামের লোকেরা সাধারণত ধান, ডাল, পাট, সরিষা, তিল, আখ, নানা প্রকার শাকসবজি ইত্যাদি চাষ করে। এখন গ্রামের লোকেরা বিভিন্ন শাকসবজি, বিভিন্ন প্রকার শস্য চাষ করে, যেমন ধান, ডাল, পাট, সরিষা, তিল, আখ এবং শাকসবজি বিভিন্ন রকমের। গ্রামাঞ্চলের কিছু সংখ্যক লোক কুটির শিল্পের সঙ্গেও জড়িত। এবং গ্রামাঞ্চলের কিছু সংখ্যক লোক কী করে? ওরা কুটির শিল্পের সাথে জড়িত। যেমন এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে কি করা হচ্ছে? বাঁশ বেতের তৈরি সামগ্রী বানানো হচ্ছে, তাই না? তাছাড়া কাঠের তৈরি বিভিন্ন প্রকারের পুতুল, মূর্তি, এগুলো বাঁশের তৈরি জিনিস, মৃৎশিল্প, এগুলো সবাই কুটির শিল্প। এবং এগুলো বড় যন্ত্রপাতি ছাড়া বাড়িতেই মানুষ এটা তৈরি করে, এবং গ্রামের মানুষ এভাবে কুটির শিল্পের সাথে জড়িত। সমতলের গ্রামগুলোতে বসবাসকারী লোকেরা নিজেদের উৎপাদিত বিভিন্ন প্রকার শস্য, ফলমূল, শাকসবজি, মাটির বাসন, বাঁশ বেতের সরঞ্জাম ইত্যাদি নিকটবর্তী বাজারগুলোতে বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হয়। এখন সমতলের গ্রামগুলোতে কী করে বসবাসকারী লোকেরা? ওরা কৃষিকাজ করে, ফলমূল, শাকসবজি এগুলো উৎপাদন করে। তাছাড়া কুটির শিল্পের সাথে যারা জড়িত, তারা বাঁশ বেতের সরঞ্জাম তৈরি করে, মাটির বাসন বা বিভিন্ন প্রকার পুতুল এগুলো তৈরি করে। এগুলো ওরা কী করে? ওরা নিকটবর্তী যে বাজার ওদের, সেখানে নিয়ে বিক্রি করে। তোমরা নিশ্চয়ই হাট বাজারে দেখেছো কিভাবে মানুষ বিভিন্ন সামগ্রী বিক্রি করে, এবং তার মাঝে কিছু সংখ্যক লোক ব্যবসায়ী, ওরা কৃষকদের কাছ থেকে বা শিল্পীদের কাছ থেকে ওদের সামগ্রী ক্রয় করে বাজারে এনে তা বিক্রি করে। কিন্তু কিছু সংখ্যক কৃষক নিজেও এসে তাদের সামগ্রী বাজারে বিক্রি করে, এবং শিল্পীরা তাদের তৈরি শিল্প সামগ্রী যেগুলো, সেগুলো বাজারে বিক্রি করে। তোমরা হয়তো দেখেছো। কিছু সংখ্যক লোক চাকরি করেও জীবিকা নির্বাহ করে, এবং কিছু সংখ্যক লোক কী করে? ওরা চাকরি করে এবং চাকরি করেই জীবিকা নির্বাহ করে। গ্রামাঞ্চলের যাতায়াত ব্যবস্থা খুব উন্নত নয়। এখন আমরা তো জানি গ্রামাঞ্চলের যাতায়াত ব্যবস্থা শহরের তুলনায় সেরকম উন্নত নয়, এবং রাস্তাঘাটও সেরকম সুবিধে হয় না। তাছাড়া যানবাহন, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা বাণিজ্য ইত্যাদির সুবিধাও কম। এবং গ্রামে আমরা দেখেছি রাস্তাঘাট ভালো না থাকার জন্য সেখানে যানবাহনের সুবিধাও কম, এবং অন্যান্য চিকিৎসার জন্য হাসপাতাল এগুলোর সুবিধাও কম। যদিও এখন সরকারের চেষ্টা গ্রামেই শিক্ষা, চিকিৎসা এগুলোর উন্নত সুবিধা পেয়ে যাচ্ছি। নদীর ধারে বসবাসকারী কিছু সংখ্যক লোক কৃষিকার্যের সঙ্গে মৎস্যজীবী হিসেবেও জীবিকা নির্বাহ করে। এবং নদীর ধারে কিছু লোক যারা বসবাস করে, তারা কী করে? তারা কৃষিকার্য তো করেই, তার সাথে তারা
মৎস্যজীবী, অর্থাৎ ওরা নদী থেকে মাছ ধরে তা নিয়ে বাজারে বিক্রি করে তা থেকে অর্থনৈতিকভাবে লাভবান হয়। আজকাল গ্রামাঞ্চলে বড় বড় পুকুরে মৎস্য পালন করে অনেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। এবং তাছাড়া কি করা হচ্ছে, গ্রামাঞ্চলে লোকেরা বড় বড় পুকুর খনন করে সেখানে মৎস্য পালন করছে, অর্থাৎ মাছ পালন করে সেই মাছ থেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, শূকর ইত্যাদি পালন করেও এই অঞ্চলের মানুষ জীবিকা নির্বাহ করে। তাছাড়া গ্রামের মানুষরা কি করে, ওরা বিভিন্ন প্রকার পশু পালন করে, যেমন গরু, ছাগল, হাঁস, মুরগি, শূকর এগুলো পালন করে ওরা কী করে, গরু থেকে দুধ পায় এবং দুধ বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যায়। তাছাড়া ছাগল, হাঁস, মুরগি এগুলো পালন করে এবং এগুলো থেকেও ওরা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে। তারপর দেখো, চর অঞ্চলের লোকেরা সাধারণত রবি শস্যের চাষ করে। চর অঞ্চলের লোকেরা কি করে, ওরা সাধারণত রবি শস্যের চাষ করে, অর্থাৎ শীতকালে চাষ করে। রবি শস্য অর্থাৎ যে শস্য শীতকালে চাষ করা হয়। চর অঞ্চলের মাটিতে পলিযুক্ত বালি বেশি হওয়ার জন্য তাতে শুকনো মৌসুমে প্রচুর পরিমাণে ডাল, সরিষা, লঙ্কা, বেগুন, তরমুজ ইত্যাদির চাষ হয়। এবং চর অঞ্চলের মাটিতে কি থাকে, পলির সাথে বালি মিশ্রিত হয়ে থাকে এবং সেই জন্য ওরা কি করে, ওরা শুকনো মৌসুমে অর্থাৎ শীতকালে যখন বৃষ্টিপাত হয় না, তখন ওরা প্রচুর পরিমাণে ডাল, সরষা, লঙ্কা, বেগুন, তরমুজ ইত্যাদির চাষ করে এবং তা থেকেই ওরা জীবিকা নির্বাহ করে অর্থনৈতিকভাবে লাভবান হয়। তারপর একটি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, তোমাদের অঞ্চলে কি কি শস্য চাষ করা হয় সে বিষয়ে লিখবে তোমরা, ঠিক আছে? তাহলে আজ এইটুকুই রইল। আগামী দিন আমরা জানব সমতলের শহরগুলোতে কিভাবে লোক জীবিকা নির্বাহ করে থাকে, তাছাড়া পাহাড়ি অঞ্চলের লোকেরা কিভাবে জীবিকা নির্বাহ করে থাকে এবং চা বাগানের লোকেরা কিভাবে জীবিকা নির্বাহ করে থাকে। ঠিক আছে, তোমরা এই যে 3টি প্রশ্ন আজ দেওয়া হয়েছে সেগুলোর উত্তর নিজের খাতায় লিখে আমাকে অবশ্যই দেখাবে। তাহলে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো এবং পরের ভিডিওতে আবার দেখা হবে।